দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো ভাস্বতীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর স্বর্ণালী, যে অভিযোগ বারবার উঠে আসছে, এর আগে আমরা দেখলাম সুকান্ত মজুমদার কোথাও গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি বাংলা ভাগের দাবি জানাচ্ছেন, এরপর নিশিকান্ত দুবে এবং তারপর গৌরী শঙ্কর ঘোষ। এবার বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের। মুর্শিদাবাদ সহ আরো 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। একেবারে ভাস্বতী আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সুকান্ত মজুমদার, তারপরে অনন্ত মহারাজ এবং তার পরবর্তীতেই আমরা দেখছি কিন্তু নিশিকান্ত দুবে এবং এবার গৌরী শঙ্কর ঘোষ, তিনিও কিন্তু এই দাবিতে সরব হয়েছেন। তিনি কি বলছেন যে মুর্শিদাবাদের যে 5টি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন তিনি। বাংলাদেশি অনুপ্রবেশে মুর্শিদাবাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন গৌরী শঙ্কর ঘোষ। একদমই। এবং 2022-এ স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালকে চিঠি দেন গৌরী শঙ্কর ঘোষ, এমনটাই জানা গিয়েছে। তবে কয়েকদিন ধরে আমরা যে বিষয় দেখেছি, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সুকান্ত মজুমদারের বৈঠক, এবং সেই বৈঠকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি যে বিষয়ে দাবি তুলেছিলেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অঞ্চলের 8টি জেলার সঙ্গে সংযুক্তিকরণ হোক, এবং সেই জায়গা থেকেই কিন্তু বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়েছে। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে বাংলা ভাগের দাবি জানিয়েছেন। একেবারে ভাস্বতী, অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে সুকান্ত মজুমদার, তুমি যেমনটা সুকান্ত মজুমদারের কথা বলছিলে, এবং তার পাশাপাশি আমরা দেখেছি কিন্তু রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মুখেও কিন্তু একই রকম কথা আমরা শুনতে পেয়েছি। এবং তার পরবর্তীতে গতকাল লোকসভায় নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ, তিনিও কিন্তু সেখানে বলেছেন যে কোথাও গিয়ে বাংলা এবং বিহারের সেখানের জনবিন্যাসের গতি প্রকৃতি, যেটা প্রকৃতি তা পরিবর্তিত হচ্ছে, এবং সেই কারণেই বাংলা, বিহার ও মুর্শিদাবাদের একাধিক জেলাকে নিয়ে তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন। এবং এবার একেবারেই গৌরী শঙ্কর ঘোষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র, আমরা কথা বলবো তার সঙ্গে। কল্যাণ, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একের পর এক যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু একের পর এক দাবি তুলছেন, মূলত উত্তরবঙ্গকে পৃথক করার দাবি তুলছেন কোথাও গিয়ে, যেমনটা বোঝাই যাচ্ছে। এবং নিশিকান্তের পর কিন্তু এবার গৌরী শঙ্কর ঘোষ। তোমার কাছে প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে গৌরী শঙ্কর ঘোষ তিনি এবার ঠিক কি দাবি তুললেন? দেখো, গৌরী শঙ্কর ঘোষ যেটা দাবি তুলছেন যে তিনি গত 2022 সালে এই দাবি তুলেছিলেন, অর্থাৎ মুর্শিদাবাদে বাংলাদেশি যারা রয়েছে তাদের অনুপ্রবেশ ঘটছে এবং সেখানকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, যার ফলে তিনি মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কয়েকটি জেলাকে আলাদাভাবে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তিনি তুলেছিলেন। এবং সেই দাবি তুলে তিনি কিন্তু বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যপালকে চিঠিও দিয়েছিলেন। এবং 2022 সালে তিনি যেটা জানিয়েছিলেন, যে দাবি তুলেছিলেন সেই দাবি কিন্তু তার মেনে নিয়েছে তার পার্টি, অর্থাৎ নিশিকান্ত দুবে। তুমি জানো যে গতকাল যেভাবে তিনি প্রস্তাব রেখেছেন যে মুর্শিদাবাদ, মালদা এবং কাটিয়ার সহ ঝাড়খণ্ডের আরও মোট 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল, এই কেন্দ্রশাসিত অঞ্চল হোক, এই দাবি তুলেছিলেন যেমন গৌরী শঙ্কর ঘোষ, সেই দাবি কিন্তু আজকে তুলছে বিজেপি পার্টি। অর্থাৎ আজকে শুক্রবার গৌরী শঙ্কর ঘোষ বলেছেন যে তার দাবিকে কিন্তু মান্যতা দিয়েছে তার দল, যার ফলে তিনিও চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি দেখুক এবং কেন্দ্রশাসিত অঞ্চল করুক। কারণ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে। এবং একদমই কল্যাণ, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো, তবে তার আগে আপনাদের শোনাবো যে বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ ঠিক কি দাবি করেছেন এ বিষয়ে। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাঙতে চায় সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ, মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে।
আপনাদের শোনালাম বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি ঠিক কি দাবি করেছেন। মুর্শিদাবাদ সহ 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। একেবারে ভাষ্যতে এবং এ বিষয়ে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের গলাতেও কিন্তু একই রকম ভাবে বাংলা ভাগের দাবি শোনা যাচ্ছে। সেক্ষেত্রে যারা জেলা বিজেপি নেতৃত্ব আছে তারা কি বলছেন, কিভাবে দেখছেন তারা এই বক্তব্যকে? তার পাশাপাশি জানতে চাইবো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাই বা কি বলছেন এর প্রতিক্রিয়ায়। দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে গত 2022 সালে লালবাগে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, যেটা হয়েছিল ন্যাশনাল ফ্ল্যাগ তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোল হয়েছিল এবং সেই সময় যারা ন্যাশনাল ফ্ল্যাগ তুলেছিল বিজেপির কয়েকজন, তাদেরকে নাকি গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও বিষয়টি তারপরে মিটে যায় এবং এরপরে কিন্তু সরব হয়েছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আবার এই গৌরীশঙ্কর ঘোষ এখন দাবি করছেন কেন্দ্রশাসিত অঞ্চলে, যদিও এই বিষয়টাকে বিজেপি মান্যতা দিচ্ছে। বিজেপির বক্তব্য যে এই জেলায় পাশাপাশি মালদা যে জেলা রয়েছে সেই সমস্ত এলাকায় যে সমস্ত ঘটনা ঘটছে তার জন্য কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল দরকার। যদিও আজকে দিল্লি থেকে যেটা জানিয়েছেন মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুর লোকসভার তৃণমূল সাংসদ খলিলুর রহমান, তাদের দুজনেরই দাবি যে তারা কোনোভাবেই দেশ ভাগ হতে দেবেন না, তারা পশ্চিমবঙ্গকে ভাগ হতে দেবেন না, মালদা মুর্শিদাবাদ ভাগ হতে তারা দেবেন না এবং এই নিয়ে তারা আন্দোলন করবেন। এবং যেটা বলা হচ্ছে নিশিকান্ত দুবে যেটা বলছেন এবং গৌরীশঙ্কর যেটা বলছেন সেটা তারা মুখ্য স্বর্গে বাস করছেন এবং এ বলার কোনো যুক্তি নেই। কারণ হচ্ছে মুর্শিদাবাদে যেভাবে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বাস করছে এখনো পর্যন্ত। একদমই কল্যাণ, তো আপাতত সঙ্গে থেকো তুমি, আমরা কথা বলবো এ নিয়ে। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনু বাবু, একের পর এক বিজেপি নেতৃত্ব তাদের মুখে কিন্তু বাংলা ভাগের কথা শোনা যাচ্ছে এবং এবার যে কথা বললেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনিও কিন্তু এই মুর্শিদাবাদকে ভাগ করার দাবি জানিয়েছেন। কি বলবেন আপনি এ বিষয়ে? বাংলার মানুষের রায়ে গোয়ারান হাঁটতে হাঁটতে বিজেপির নেতাদের মস্তিষ্ক বিভ্রাট হচ্ছে, তাই তাদের বাংলা বিদ্বেষী মনোভাব আরো বেশি প্রকট হচ্ছে। এখন তারা বাংলাকে ভাগ করার জন্য উঠে পড়ে নেমেছে। এর আগেও দেখেছি কখনো তারা গোর্খাল্যান্ডকে ভাগ সমর্থন করেছে, কখনো তারা বলেছে যে উত্তরবঙ্গকে আলাদা করে দিতে হবে, তাদের রাজ্য সভাপতি বলেছে। কখনো আমরা দেখেছি যে তাদের রাজ্যসভার সাংসদ বলছে ভাগ করে দিতে হবে। এখন ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, নিশিকান্ত দুবের পর এবার গৌরীশঙ্কর ঘোষ, এবার বাংলা ভাগের দাবি মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে এই বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের, অর্থাৎ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিভাবে দেখছেন তারা মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের এই বক্তব্যকে? দেখো, তুমি জানো যে মুর্শিদাবাদ লোকসভা যে গত লোকসভা মুর্শিদাবাদে হলো, সেই কিন্তু ফলাফলে মুর্শিদাবাদ লোকসভা, বহরমপুর এবং জঙ্গিপুর 3টে লোকসভায় কিন্তু দখল করেছে, যার ফলে তৃণমূলের এই যে বাজার, তৃণমূলের এই যে রমরমা, তৃণমূলের এই যে মানুষের প্রতি তৃণমূলের বিশ্বাস, যার জন্য তৃণমূল এবং বহরমপুর পদ অধীর চৌধুরীর হাত থেকে দখল করে। একদমই কল্যাণ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, আমরা পরপর দেখতে পাচ্ছি যে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বাংলা ভাগের কথা বলছেন কোথাও গিয়ে একের পর এক, এবং নিশিকান্ত দুবের পর এবার গৌরীশঙ্কর ঘোষ তিনি বলছেন মুর্শিদাবাদকে ভাগের কথা। কিভাবে দেখছেন আপনি তার এই মন্তব্যকে? পলিটিক্যাল ডিএনএ অফ ভারতীয় জনতা পার্টি বিজেপি, যেটা সেম, ওরা চাই যে রাজ্য ভাগ করতে। তার কারণ হচ্ছে ওরা এই উস্কানিটা দীর্ঘদিন ধরে দিচ্ছে এবং ওদের ইন্টেনশনই হচ্ছে রাজ্য ভাগ করা। তো তাই জন্য তারা বলছেন, এখন মুখোশ খুলে পড়েছে, ভেতরের কথা বেরোচ্ছে। এই পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে ওরা, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে, মানুষে লড়াই করায়, ধর্মের সঙ্গে ধর্মের লড়াই করায়, জাতের সাথে জাতের লড়াই করায়। ওরা মনে করছে রাজ্যটাকে ভাগ করলে ওদের বোধহয় মানে ইচ্ছা পূর্ণ হবে, তাই ওরা চিন্তা ভাবনা করছে। তবে এটা সফল হবে না। বাংলার আপামর মানুষ এর বিরুদ্ধে যাবে এবং এই স্বপ্ন দিবা স্বপ্ন হিসেবেই থেকে যাবে বিজেপি। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের শোনালাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে।
সুকান্ত মজুমদার বাংলা ভাগ না চাইলেও উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জোড়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবং তারপরে বিরোধীরা সরব হয়েছেন। কোথাও গিয়ে সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে বিজেপি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলা ভাগের বিষয়ে কিন্তু জানাচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম দ্য গ্রেটার কোচবিহার এবং সেখানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছিলেন অনন্ত মহারাজ, জন বার্লা, একের পর এক বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বাংলা ভাগের দাবি জানিয়েছিলেন। আরো একবার আপনাদের শোনাই বিজেপি বিধায়ক মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ তার কি বক্তব্য। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, নিশিকান্ত দুবের পর এবার গৌরীশঙ্কর ঘোষ বাংলা ভাগের দাবি জানিয়েছেন। কোথাও গিয়ে সামগ্রিক উন্নয়ন এবং বাংলাদেশি অনুপ্রবেশ, সেক্ষেত্রে অস্তিত্ব সংকট, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে কি বাংলা ভাগেরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব? কিভাবে দেখছেন এই মন্তব্যকে আপনি? বিজেপি নেতৃত্ব নির্বাচনের আগেই মোদী গোটা দেশ জুড়ে একটা বিভাজনের রাজনীতি প্রচার করেছিলেন এবং প্রচার করতে করতে তিনি বলে ফেললেন যে সবই আমাকে ঈশ্বর করাচ্ছে, আমি তো ঈশ্বরের বরপুত্র। নির্বাচনের ধাক্কা খেয়েছেন। এখন নির্বাচনের ধাক্কা খেয়েও নির্লজ্জের মতো এই দাবিগুলোকে তারা বাদ দিতে পারছেন না। তাই কিছু কিছু ক্ষেত্র বেছে নিয়েছেন যেগুলো দুর্বল ক্ষেত্র। যেমন পশ্চিমবঙ্গের মাটিতে মমতা সরকার ইতিপূর্বে পরিচিতি সত্তার রাজনীতি, কখনো রাজবংশী, কখনো কামতাপুরী, কখনো গোর্খা, এইসব করে আন্দোলন করে জমি তৈরি করে রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একটা পরিকল্পনা হচ্ছে পশ্চিমবঙ্গকে খণ্ড বিখণ্ড করে কেন্দ্রীয় শাসনে নিয়ে এসো, যাতে পেছন থেকে আরএসএস নিয়ন্ত্রণ করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে পারে। এটাই হচ্ছে ওদের লক্ষ্য। সেই জন্যই সুকান্ত বাবু, নিশিকান্ত দুবে, এই ভদ্রলোক যাদের নাম করছেন, এরা সকলেই পশ্চিমবঙ্গ বিভাজনটাই চায়। কেন? পেছন থেকে আরএসএস কে দিয়ে নিয়ন্ত্রণ করাতে চায়। সরাসরি মমতাকে দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন তারা এই পথে করতে চাইছে। ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সুকান্ত মজুমদার, অনন্ত মহারাজ, তারপর নিশিকান্ত দুবে এবং এবার কিন্তু গৌরীশঙ্কর ঘোষ। এবার বাংলা ভাগের দাবি মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের গলায় যেমনটা শোনা গেল এবং মুর্শিদাবাদ সহ আরো 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের যে দাবি আমরা গতকাল শুনেছিলাম নিশিকান্ত দুবে বিজেপির সাংসদ ঝাড়খণ্ডের, তিনি যেমনটা দাবি করেছিলেন লোকসভায়, এবং সেই একই সুর কিন্তু শোনা গেল এবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের গলায়ও। 2 বছর আগেই স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যপালকে তিনি চিঠি দিয়েছিলেন এমনটাও জানিয়েছেন তিনি, এবং পরপর দেখা যাচ্ছে যে বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তাদের যে গলায় সেখানে কিন্তু এই যে বাংলা ভাগের দাবির কথা শোনা যাচ্ছে এবং এই বিষয়ে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু সরব হয়েছে একদমই। এবং রাজনৈতিক উত্তাপের মাঝে, অর্থাৎ বিরোধীরা যেখানে বারংবার বলছেন যে বিজেপি কোথাও গিয়ে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বাংলা ভাগের দাবি বারবার জানিয়ে আসছে, সেই বিষয়ে আরো একবার সরব হলেন এবার গৌরীশঙ্কর ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আমরা দেখলাম নিশিকান্ত দুবে, এর আগে সুকান্ত মজুমদার, তিনিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানিয়েছেন। গৌরীশঙ্কর ঘোষ তিনিও এবার বাংলা ভাগের দাবি জানাচ্ছেন এবং কোথাও গিয়ে তিনি বলছেন যে মুর্শিদাবাদে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে এবং যার জন্য অস্তিত্ব সংকট তৈরি হচ্ছে। কিভাবে দেখছেন আপনি এই মন্তব্যকে? বাংলা ভাগের দাবিটা কোথায় জানালেন? এর মধ্যে বাংলা ভাগের দাবিটা কোথায় জানালেন? ম্যাডাম, আপনি শুনছেন? আমি আপনাকে প্রশ্ন করছি। এর মধ্যে সজলবাবু, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু এই দাবিতে সরব হয়েছেন। বাংলা ভাগের তারাই অভিযোগ করছেন যে বিজেপি নেতৃত্ব তারা বাংলা ভাগের দাবি জানাচ্ছে, এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হ্যাঁ, আপনি যে ব্যাখ্যাটা দিলেন ম্যাডাম, সেই ব্যাখ্যায় বাংলা ভাগের কোনো বক্তব্যই নেই। কেন্দ্র যদি কোনো বিশেষ জেলাকে শাসন করে, তার জন্য 355 ধারা দেওয়া আছে।
আর বাংলা ভাগের কথা বলছেন, গোর্খাল্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে যারা নির্বাচন লড়েছিল, কামতাপুরীদের সঙ্গে হাত মিলিয়ে যারা নির্বাচন লড়েছিল, তারা আবার বাংলা ভাগের কথা কি বলবে? যেদিন প্রথম ইমাম মুয়াজ্জেম ভাতা দিয়েছে না, বাংলা সেদিনই ভাগ হয়ে গেছে আড়াআড়ি ভাবে। এটা ইনফিল্ট্রেশনের কথা বলা হয়েছে। বাংলাদেশে পশ্চিমবঙ্গের আদি বাসিন্দাদের কথা বলা হয়েছে, যে যেভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে, আজকে 30% আমরা আদিবাসী বাসিন্দারা, ফলে ওখানকার এমএলএ বলছেন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। আপনি হিন্দু হন, মুসলমান হোক, আপনি ধর্মনিরপেক্ষ, আপনি রাজ্যের মানুষ, বলুন এটা রাইট আর রং। কি ব্যবস্থা নিয়েছে সরকার? সরকার যদি ব্যবস্থা না নেয় তখন আমাকে তো ওপর দিকে যেতেই হবে। আর ওপর দিকে যাওয়া মানে কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া। ভাগের কথা আছে কেন? একজন এমএলএ বলে শরিয়ত আইনে এরা ভয়, এ রাজ্যে যখন আইনের শাসনের বদলে শরিয়তের আইন শাসন চালু হবে, তখন কেন্দ্রের হস্তক্ষেপ চাইবো না? আর সিপিএম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজির নাম হচ্ছে কমিউনিস্ট পার্টির ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সিপিএম। ওদের পোস্টারে, ওদের ব্যানারে কোথাও একটা ইন্ডিয়ানের ছবি ভারতীয় ছবি দেখতে পাবেন না, সব জার্মান, রাশিয়ান, চাইনিজ। তারা বলবে দেশের কথা। আর পুরো ইতালি চাল পরিচালনা করছে কংগ্রেসকে, তারা বলবে দেশের কথা। অদ্ভুত। প্রচার করুন, আপনারা প্রচার করুন। ধন্যবাদ। একেবারেই ধন্যবাদ আপনাকে সজল বাবু। তবে অবশ্যই এই দাবি আমাদের নয়, এই দাবি করছে বিরোধীরা, এবং তারা যেমনটা অভিযোগ করছে যে বাংলা ভাগের দাবি করছে বিজেপি নেতৃত্ব। এবং যেই কথা আমরা পরপর শুনেছি সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনন্ত মহারাজ এবং ঋষিকান্ত দুবে, এবং এবার সেই একই সুর কিন্তু শোনা গেল গৌরীশঙ্কর ঘোষের গলাতেও। গৌরীশঙ্কর ঘোষের পাল্টা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, তিনি কি বলেছেন শোনাবো। এই ষড়যন্ত্র করছে বিজেপি এই কারণেই, কারণ এবারে মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভায় তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। আস্তে আস্তে বিজেপির পায়ের তলার মাটি শেষ হয়ে যাচ্ছে বাংলা থেকে। তাই বাংলাকে ভাগ করার একটার পর একটা ঘৃণ্য চক্রান্ত করছে বিজেপি। এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা করছি, এবং যেই চক্রান্ত করুক না কেন বাংলাকে ভাগ করার, বিজেপির বিধায়ক গৌরী ঘোষ আজকে যে অন্যায় আবদার করেছেন, ঘৃণ্য চক্রান্ত করে যে বক্তব্যকে বিজেপির নেতার বক্তব্যকে সমর্থন করেছেন, আমরা তীব্র বিরোধিতা করে আমরা এটাই বলতে চাইছি যে কোনোভাবেই কোনো মতেই বাংলাকে ভাগ নতুন করে করতে দেব না। আর মুর্শিদাবাদ তো দূরের কথা, মুর্শিদাবাদের একটা কেশ আমরা স্পর্শ করতে দেব না। আরো 12 সময় এখন একটা বিরতি। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। গিরিশ পার্কে আগুন, ছাতুবাবু লাটুবাবু বাজারের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। যেমনটা জানা যাচ্ছে যে ছাতুবাবু লাটুবাবু বাজারের কাছে এক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা। গিরিশ পার্কে আগুন লেগেছে বলে জানা গিয়েছে, এবং এখনো পর্যন্ত কি কারণে এই আগুন লেগেছে তা জানা যায়নি, এবং সেখানেরই এক বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনা। একদমই, এবং দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, তবে কি কারণে আগুন এখনো পর্যন্ত জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা, দেখছেন সেই ছবি। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন এবং দমকল কর্মীরা তারা গোটা এলাকায় যেরকম পৌঁছে গিয়েছেন, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কিন্তু আগুন ধরে যায়। লাগোয়া যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেইখানেও কিন্তু আগুন লেগে গিয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ছাতুবাবু লাটুবাবু বাজারের কাছে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ছাতুবাবু লাটুবাবু বাজারের কাছে এক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ঘটনাস্থলে 5টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, এই মুহূর্তে আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? কি কারণে আগুন লাগলো কিছু জানা গিয়েছে? কি জানতে পারছো? দেখো, তুমি জানো যে সকালবেলাতেই রাজ্যে শহর কলকাতাতে বিশেষ করে উত্তর কলকাতার এই লাটুবাবু ছাতুবাবুর বাজারে সংলগ্ন একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় এবং আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এলাকার মানুষের তৎপরতায় প্রথমে 2টি, পরে 5টি, টোটাল পরে 3টি, টোটাল 5টি ইঞ্জিন আসে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন আগুন সম্পূর্ণ বা নিয়ন্ত্রণে এবং কোনো হতাহতের খবর নেই। ধন্যবাদ দুর্গাদাস। আর এবার যে খবরে নজর রাখবো, টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে প্রতারণা, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই মহিলা পালিয়ে যায় বলে অভিযোগ। প্রতিবাদে ঘোলা তালবান্দা কামালগাতি কলোনিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে প্রতারণার ঘটনা সামনে এসেছে। প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই মহিলা পালিয়ে যায় বলে অভিযোগ। দেখছেন যে ছবি, প্রতিবাদে ঘোলা তালবান্দা কলোনিতে বিক্ষোভ। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে করছেন স্থানীয় বাসিন্দারা? কেনই বা তাদের এই ক্ষোভ, কি জানা যাচ্ছে? মূলত আরতি রায় বলে যে মহিলা রয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, স্থানীয় বাসিন্দারা বারবারই বলছেন সেই আরতি রায় মানুষের থেকে কিন্তু টাকা নিয়েছিলেন এবং টাকা নিয়ে মানুষের কাছে বলেছিলেন যে এই টাকা আমার কাছে দিলে আমি তার পরিপ্রেক্ষিতে আপনার টাকাটা দ্বিগুণ করে দেবো। ফলত গ্রামবাসীরা এবং সেই গ্রামবাসীদের যে সিম্প্যাথি, সেই সুযোগ নিয়ে কিন্তু আরতি রায় তাদের থেকে মূলত টাকা নিয়েছিলেন এবং এমনও প্রতিশ্রুতি দিয়েছিলেন আরতি রায় যে আপনার ঘরের যারা সদস্যরা রয়েছে তাদের দায়ভার, তাদের সমস্ত কিছুর দায়িত্ব আমি নেবো এবং আপনাদের ছেলে মেয়ে আপনাদের যারা সন্তানরা রয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব আমি গ্রহণ করব। তো এইভাবে কিন্তু মূলত মানুষের থেকে টাকা তুলতেন এবং আরতি রায় যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটা স্থানীয় মানুষদের অভিযোগ, যে আমি যে টাকাটা ব্যবহার করতে কোন কোন খাতে এবং কোন কোন জায়গা থেকে লোন নিতে বলবো সেই জায়গা থেকে কিন্তু তোমরা লোন নেবে। এইভাবে কিন্তু মূলত টাকা তুলতো, কারোর থেকে 1 লাখ, 5 লাখ, এইভাবে টাকার অঙ্কের যদি হিসাবটা দেখা যায় তাহলে সেই অঙ্কের হিসাবের নিরিখে টাকার হিসেব দাঁড়িয়েছে মূলত যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, প্রায় কয়েক কোটি টাকা, প্রায় 4-5 কোটি টাকা। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আরতি রায়ের কাছে স্থানীয় বাসিন্দারা যান, যখন তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন, তাদের লোনের দায়ে বা জর্জরিত হয়ে রয়েছেন, তখন তারা যান। তখন আরতি বলে যে ভদ্রমহিলা রয়েছে তার সঙ্গে কিন্তু তাদের সাময়িক কথাবার্তার পর ভদ্রমহিলা বলেন পরিষ্কারভাবে কিন্তু যে আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তারপরে গতকাল রাতে যখন আবারও ফের এলাকাবাসীরা কিন্তু গিয়েছিলেন কামালগাছি অঞ্চলে যারা এলাকাবাসী, তখন গিয়ে দেখেন যে সেই মহিলা বাড়িতে নেই এবং তারপরে কিন্তু আজ সকালে কিন্তু মহিলারা বুঝতে পারেন যে আমরা বা ওই অঞ্চলে যারা থাকেন তারা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে আমরা প্রতারিত হয়েছি। তারপরে কিন্তু এই ভাঙচুর চালায় তার বাড়িতে কেন্দ্র করে। একদমই ধন্যবাদ। জয়ন্ত মজুমদার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রেখেছি আমরা সকাল থেকেই, যে খবর আপডেট দিচ্ছি, জামালের বাড়িতে জলের ট্যাঙ্কের হদিশ। সোনারপুরে জামালের বাড়িতে পুলিশের অভিযান, বাড়ি সার্চের সময় সেই জলের ট্যাঙ্কের হদিশ পায় পুলিশ। একেবারে ভাষ্যতে এবং 15,000 লিটার জলের ট্যাঙ্কের হদিশ মিলেছে যেমনটা জানা যাচ্ছে। আপাতত সেই জলের ট্যাঙ্ক ভাঙার কাজ চলছে, সেই ট্যাঙ্ক ভাঙার কাজ চলছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই ট্যাঙ্কের হদিশ মিলেছে ইতিমধ্যেই। আজ ভোর রাতেই তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং সেই সময় এই ট্যাঙ্কের হদিশ মিলেছে। তার পাশাপাশি বেশ কিছু নথি এবং ডিভিআরও উদ্ধার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, ঠিক 1 সপ্তাহ আগেই পুলিশের জালে ধরা পড়েছিলেন সোনারপুর কাণ্ডে মূল অভিযুক্ত জামাল সর্দার এবং সালিশি সভায় মহিলাকে মারধরের অভিযোগে কিন্তু তিনি পুলিশের কাছে গ্রেফতার হন। সরাসরি রয়েছেন জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি জামালের বাড়ির সামনে থেকে। জাহাঙ্গীর, যে খবর আমরা ইতিমধ্যেই তুলে ধরছি এবং সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি, যে ট্যাঙ্ক পাওয়া গিয়েছে, যে ট্যাঙ্কের হদিশ মিলেছে, কি জানা যাচ্ছে? কোনো নথি কি সেখান থেকে উঠে এসেছে? পুলিশ এখনো পর্যন্ত কি বলছে এই বিষয়?
একেবারে এক সপ্তাহ আগে শুক্রবারই কিন্তু জামালকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। আর আমি ইতিমধ্যে দাঁড়িয়েছি জামালের বাড়ির সামনে। মূলত সকাল ভোর রাতে জামালের বাড়িতে সোনারপুর থানার পুলিশ জামালকে সঙ্গে নিয়ে তার এই বাড়িতে আসে। তার পুলিশ মনে করছিল যে জামালের বাড়ির ভেতরে বেশ কিছু জিনিসপত্র, প্রয়োজনীয় নথিপত্র আছে, যার কারণে জামালকে সঙ্গে নিয়েই কিন্তু তার বাড়িতে আসে। আসার পরে কিন্তু জামালের বাড়ির ভেতর প্রবেশ করার পরে যে জামালের বাড়িতে যে আমরা বিগত দিন দেখাচ্ছিলাম যে সুইমিং পুলটা আছে, যে সুইমিং পুলে কচ্ছপ ঘুরে বেড়াতো, সেখানেই কিন্তু একটি জলের ট্যাঙ্ক আছে, যেখানে একসাথে 1,500 লিটার জল কিন্তু একসাথে ধরবে। সেই জল সুইমিং ট্যাঙ্কটা কিন্তু পুলিশ অনুমান করছে ভেতরে কি থাকতে পারে। তারপরে কিন্তু সোনারপুর থানার পুলিশ কিন্তু সেই টিম দিয়ে সেই জলের ট্যাঙ্কটা ভাঙার পরে কিন্তু সেখান থেকে তেমন কিছু না উদ্ধার করলেও কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস উদ্ধার হয়েছে। এবং এই যে টোটাল যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিসিটিভি দিয়ে 59-60টি মতন সিসিটিভি ফুটেজ দিয়ে লাগানো আছে। আর এই সিসিটিভি যে তথ্য কিন্তু যে ডিবিআর মেশিন আছে, সেই ডিবিআর মেশিনই সেখানে জমায়েত হতো। কিন্তু সেই ডিবিআর মেশিনটাও কিন্তু পুলিশ, সোনারপুর থানার পুলিশ কিন্তু সেই ডিবিআর মেশিনটা উদ্ধার করে এবং বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস উদ্ধার করে, আরও বেশ কিছু জিনিস উদ্ধার করে। মূলত 1.5 ঘন্টার অভিযান চালিয়ে তারপরে এখান থেকে এই সমস্ত জিনিসপত্র উদ্ধার করার পরে কিন্তু পুলিশ এখান থেকে জামালকে নিয়ে আবার চলে যায়। তবে যারা অভিযোগ করছিল তারা কিন্তু সরাসরি অভিযোগ করছে যে পুলিশ জামালের সাথে সেটিং করেই কিন্তু এতদিন পরে এসছে, কিন্তু যদি আরও আগে আসতো তাহলে আরও অনেক কিছুই উদ্ধার হতো। মনে করা হচ্ছে যে এই তার জামালের যে সমস্ত সঙ্গবঙ্গ আছে তারা কিন্তু আগে থেকেই কিন্তু এই বাড়ি থেকে এই সমস্ত জিনিসপত্র সরিয়ে দিয়েছে বলেই মনে করছে। তবে এখনও অনুমান করছে যদি পুলিশ ঠিকঠাকভাবে তার বাড়িতে, জামালের বাড়িতে তল্লাশি অভিযান চালু করে বা শুরু করে, তাহলে আরও অনেক কিছু অস্ত্র থেকে শুরু করে আরও অনেক কিছুই উদ্ধার পাওয়া যাবে বলে মনে করছে। সেক্ষেত্রে এই যে ট্যাঙ্কের হদিশ মিলেছে, মূলত কি কাজে এই ট্যাঙ্ক ব্যবহৃত হতো? স্থানীয় যারা বাসিন্দারা তারা কি এ বিষয়ে কিছু জানতেন? স্থানীয়রা অনেকেই জানতো, অনেক সময় পুলিশকে বললেও পুলিশ কিন্তু কোনো রকম ব্যবস্থা নিত না। তবে যেটা মনে করা হচ্ছে যে সালিশের নামে যখন মহিলাদের বা এলাকার মানুষ যখন ডাকা হতো, যখন সালিশের তাদের বিরুদ্ধে চরণ নাকি ওই জলের ট্যাঙ্কি কিন্তু চুবিয়ে রাখা হতো বা তার ভেতরেই ফেলে বেঁধে রাখা হতো, এমনটা অভিযোগ করছে গ্রামের মহিলারা থেকে অনেকেই অভিযোগ করছে যে ওই জলের ট্যাঙ্কি কিন্তু দীর্ঘক্ষণ টাঙিয়ে রাখা হতো বা ঝুলিয়ে রাখা হতো বা চুবিয়েও রাখা হতো, এমনটাই অভিযোগ করছে। তবে দীর্ঘদিন ধরে এই বিষয়টা চলে আসছে, স্থানীয় প্রশাসন এ বিষয়ে কিছু জানতো না। তাদের এখন কি বক্তব্য, কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া? স্থানীয় প্রশাসন বা স্থানীয় নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয়ে? তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ অস্বীকার করে যে বিরোধীরা যখন অভিযোগ করছিল যে জামাল মূলত তৃণমূল কর্মী বলেই পরিচিত বলে বিরোধীদের পক্ষ থেকে বারবার বলা হতো, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে জামাল আদেও তৃণমূলের কোনো কর্মী নয়, তৃণমূলের সাথে তার কোনো যোগাযোগ নেই, সরাসরি তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে। তবে পুলিশ প্রশাসন যেটা এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্ত শুরু করে। বিগত দিনে পুলিশ, তবে যেটা আমরা জানতে পারছি জামাল বিগত দিনে মহুরির কাজ করতো, যার কারণে জামালের সাথে পুলিশের একটা ভালো সম্পর্ক ছিল। আর যে সম্পর্কের জেরেই কিন্তু জামাল তার বাড়িতে সালিশি সভা বসাতো এবং এই সালিশি সভা বসানোর নাম করে মারধর থেকে শুরু করে টাকা পয়সাও। একদমই সঙ্গে থাকো তুমি। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো,
ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। হিন্দি আমার কোনো প্রেস আছে, বলে দেবো আবার। আপনাদের সামনে তুলে ধরলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি সফরে যাচ্ছেন এবং তার আগে কলকাতা বিমানবন্দরে একাধিক বিষয় নিয়ে তিনি সরব হন এবং সেখানে কেন্দ্রের বঞ্চনা এবং বিভিন্ন বিষয়ে নিয়ে তিনি সরব হয়েছেন। কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং ইতিমধ্যে যেমনটা তিনি বলেছেন যে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবং তার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং দিল্লিতে যে নীতি আয়োগের বৈঠক রয়েছে আগামীকাল, সেই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রথম থেকে জানা গিয়েছিল যে তিনি যোগ দেবেন কিনা, কারণ এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের 7 জন মুখ্যমন্ত্রী তারা কিন্তু নীতি আয়োগের এই বৈঠক এড়িয়ে গিয়েছেন। একেবারেই তাই ভাষ্যতে। এবং কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বার্তা দিয়েছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে বাজেট ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পেশ করেছেন, সেই বাজেটে বাংলার প্রতি বঞ্চনা করা হয়েছে এবং সেই অভিযোগে কিন্তু আজ আবারও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেমনটা জানা যাচ্ছে যে দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই দিল্লিতে যাচ্ছেন আজ মুখ্যমন্ত্রী। অবশ্যই সেখানেই দেখা রয়েছে, তিনি যেমনটা জানালেন আজ যে নীতি আয়োগের বৈঠকে তিনি কিন্তু যোগ দেবেন, অর্থাৎ আগামীকাল শনিবার নীতি আয়োগের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় বাজেটে বাংলাকে যে বঞ্চনা করা হয়েছে এবং আমরা সেখানে দেখেছি যে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য যে ঢালাও সাহায্য দেওয়া হয়েছে, ঢালাও প্রকল্পের কথা এই বাজেটে ঘোষণা করা হয়েছে, অর্থ বরাদ্দ করা হয়েছে, তবে বাংলার জন্য বেশ কিছু বিষয় সেখানে উল্লেখ নেই। 100 দিনের কাজের প্রকল্প জানিয়ে বারবার সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো থেকে, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, কিন্তু 100 দিনের কাজের কোনো উল্লেখ কেন্দ্রীয় বাজেটে নেই। আর তা নিয়েও কিন্তু সরব হলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাকে বঞ্চনা করা হয়েছে এমনটাই বললেন তিনি। এবং দিল্লি সফরে মুখ্যমন্ত্রী যেরকম যাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই ভাষ্যতে। এবং শুধুমাত্র তাই নয়, যেমনটা আপনারা জানেন ইতিমধ্যে যে নীতি আয়োগের বৈঠককে কিন্তু বৈঠকে যাচ্ছেন না ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব রয়েছেন তারা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই জানিয়েছিলেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন এবং সেখানে এই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে তিনি সরব হবেন সেখানে। এবং সেই মতোই কিন্তু ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি সেই একই অভিযোগে সরব হয়েছেন এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে দিল্লিতে তিনি যাচ্ছেন এবং সেই অভিযোগ কিন্তু তিনি সেই বৈঠকে রাখবেন, এমনটাই জানালেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই তার যে সফর রয়েছে সেই সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং নীতি আয়োগের বৈঠক নিয়ে যে জল্পনা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামীকাল যে বৈঠক রয়েছে সেই বৈঠকে বিরোধী শিবিরে খানিক বিতর্ক ছিল, কারণ কংগ্রেস যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই বৈঠক বয়কট করেছেন। এবার যে খবরে নজর রাখবো, আদালতে স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর এর মামলা খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। 2023-এ সৌমিত্রর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ ছিল এবং সেই মামলায় কিন্তু এবার খারিজ করা হলো এবং সেই মামলা খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। 2023-এ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ ছিল এবং সেই সংক্রান্ত যে মামলা করা হয়েছিল সেই মামলায় এবার খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর এর মামলা খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। 2023-এ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ ছিল। আরো 12 সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ, কেরল সরকারের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের। কেরলের রাজ্যপালের সচিবকেও ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ কেরল সরকারের মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতে, কেরলের রাজ্যপালের সচিবকেও নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, কেরলের রাজ্যপালের সচিবকেও নোটিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ রাজ্য সরকার এনেছিল, অর্থাৎ বিধানসভায় পাস হওয়া বিল আটকে রাখার, সেই একই অভিযোগ এবার এনেছে কেরালা সরকার। এখানে এটা একটা দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে কেরালার রাজ্যপাল কিন্তু বেশ কিছু বিল নিজে সম্মতি না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। এই বিষয়টা নিয়েই কিন্তু কেরালা সরকার শুধু রাজ্যপাল নয়, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগটা নিয়ে এসেছে। একই সঙ্গে তাদের বক্তব্য যে রাজ্যপালরা নিজেদের ক্ষমতা সম্পর্কে অধিকাংশ সময় সংশয়ে থাকেন। কোন বিলটা কতদিন আটকে রাখা যাবে, সেই বিল আদৌ রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় কিনা, এই ক্ষমতার চৌহদ্দিটা নিয়ে কিন্তু তারা সংশয়ে থাকেন। সেই প্রশ্নগুলো কেরালা সরকারের তরফে এদিন সুপ্রিম কোর্টে তোলা হয়। সেই শুনানির সময় পশ্চিমবঙ্গের আইনজীবীও সেখানে ছিলেন। সেই সূত্রে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সচিব এবং কেন্দ্রীয় সরকারকেও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এই মামলার নোটিশটা পাঠিয়েছে। ধন্যবাদ তোমায় পল্লবদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ কেরল সরকারের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের, কেরলের রাজ্যপালের সচিবকেও নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের, কেরলকে নোটিশ শীর্ষ আদালতের, কেরলের রাজ্যপালের সচিবকেও নোটিশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এবার রাষ্ট্রপতির বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ কেরলের, মামলা গৃহীত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধেও বেশ কিছু পাশ হওয়া বিল সম্মতি না দিয়ে আটকে রাখার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। আর সেই মামলা সূত্রেই কেরালা এবং পশ্চিমবঙ্গের আইনজীবীকে এই প্রসঙ্গে ওঠা যাবতীয় আইনি প্রশ্নগুলো ক্রমান্বয়ে সাজিয়ে পরবর্তী শুনানিতে পেশ করার নির্দেশ। আজকে পরবর্তী খবরের নজর রাখবো। সেদিকে কার্গিল যুদ্ধের 25 বছর, কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রধানমন্ত্রী কার্গিল দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠানে মোদী। অনুষ্ঠান থেকে শিনকুন লা টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই টানেল বিশ্বের সর্বোচ্চ টানেল, 4.1 কিলোমিটার দীর্ঘ হবে। এমনটাই আজ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই অনুষ্ঠান থেকেই শিনকুন লা টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ কি বলেছেন সেখান থেকে শোনাবো আপনাদের। आज लद्दाख में भी विकास की नई धारा बनी है। शिनकुन ला टनल, इसके निर्माण का काम शुरू हुआ है। शिनकुन ला टनल के जरिए लद्दाख पूरे साल हर मौसम में देश से कनेक्टेड रहेगा। ये टनल लद्दाख के विकास और बेहतर भविष्य के लिए नई संभावनाओं का नया रास्ता खोलेगी।
কার্গিল যুদ্ধের 25 বছর কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রধানমন্ত্রী কার্গিল দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠানে এবং সেই অনুষ্ঠান থেকেই শিনকুন লা টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই টানেল বিশ্বের সর্বোচ্চ টানেল। 4.1 কিলোমিটার দীর্ঘ হবে এই টানেল। আজ সেখানে এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অনুষ্ঠান থেকেই শিনকুন লা টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শিনকুন লা টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগেই জানানো হয়েছিল এবং এই প্রকল্পতে লেহকে যে কোনো আবহাওয়ায় সংযোগ প্রদানে কোনো সমস্যা হবে না এবং এই প্রকল্পটি বিশ্বের সর্বোচ্চ টানেল। 4.1 কিলোমিটার দীর্ঘ এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সশস্ত্র বাহিনী এবং সরঞ্জামগুলির দ্রুত ও দক্ষ চলাচল নিশ্চিত করবে। কার্গিল যুদ্ধের যোদ্ধাদের স্মরণে শুক্রবার দ্রাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই অনুষ্ঠান থেকেই শিনকুন লা টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই টানেল বিশ্বের সর্বোচ্চ টানেল। 4.1 কিলোমিটার দীর্ঘ হবে এই টানেল, এমনটাই জানিয়েছেন সেই অনুষ্ঠান থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে আর সেই বৈঠকেই যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে ভাষাতে আমরা যেমনটা দেখছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথম থেকেই জানিয়েছিলেন যে তিনি এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। যদিও সেই নীতি আয়োগের বৈঠকে কিন্তু যোগ দিচ্ছে না ইন্ডিয়া জোটের যে কংগ্রেসের যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে যোগ দিচ্ছেন না। যদিও প্রথম থেকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছিলেন যে নীতি আয়োগের এই বৈঠকে তিনি যোগ দেবেন এবং সেই মতোই কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যেই এবং কলকাতা বিমানবন্দরে তিনি সেখানে আর্থিক বঞ্চনার বাংলার প্রতি যে আর্থিক বঞ্চনা তার বিরুদ্ধে সরব হয়েছেন, যেমনটা প্রথম থেকেই তিনি সরব হয়ে আসছেন এবং এ বিষয়েও সেই বৈঠকে উল্লেখ করা হবে বলেই জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি দিল্লিতে যাচ্ছেন। তিনি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সেখানে কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। আমাদের স্পিচ কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব
আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। আরো বারো এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।